1996, আজ থেকে 18 বছর আগে। উনিশশো 95-96 আমাদের টোটাল অ্যাকিউমুলেটেড লসেস হলো 300 ক্রোর্স। পুনে, মডগাঁও আর নাসিকের ইউনিট 10% ক্যাপাসিটিতে অপারেটেড হচ্ছে। কিন্তু স্যার, পাউলি নাইলন কোম্পানি আমাদের গ্রুপের সম্মান ছিল, শ্রেষ্ঠ ছিল। ছিল গিরিশদা, ছিল, কিন্তু এখন আর নেই। সময় পাল্টে গেছে। ঠিক বলেছ নিশান্ত, সময় ভাগ্যকে একদম বদলে দেয়। কোনো একদিন যেটা ফ্ল্যাগশিপ ছিল সেটা এখন লায়াবিলিটি, বোঝা হয়ে উঠেছে আমাদের জন্য। আমাদের এই যে নতুন ইউনিটগুলো, সেগুলো অনেক ভালো পারফর্ম করছে। আমি এই কথা মেনে নিচ্ছি স্যার, কিন্তু আমাদের নাইলন কোম্পানিতে 1000-এর বেশি শ্রমিক কাজ করে। এমন সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হবে। কি আর করা যাবে গিরিশ, গ্লোবালাইজেশনের কারণে চীন আর কোরিয়ার নাইলন আমাদের দেশে অর্ধেক দামে বিক্রি হচ্ছে, আর ওদের সাবসিডিও দেওয়া হয়। আর আমাদের এখানকার র মেটেরিয়াল, এদের দাম কমার তো কোনো লক্ষণই দেখছি না। আসল কথাটা হচ্ছে এই যে এর থেকে সুবর্ণ সুযোগ আমরা আর পাবো না। সুযোগের সদ্ব্যবহার করতে না পারলে পচা শামুকে পা কাটতে পারে। As simple as that. তার মানে আপনি এটা বলতে চাইছেন যে এই কোম্পানিটা বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো অপশন নেই? গিরিশ, অপশন যদি থাকতো তাহলে আর আলোচনায় বসতে হতো না। আরে শোনো, কি হয়েছে? ম্যানেজার বাবু, এখানে কি লেখা রয়েছে? আর আজ কোম্পানির গেট কেন খোলেনি? দেখুন, এই নোটিশটা দেখুন একবার। এক মিনিট আমাকে দেখতে দাও তো। এত দ্বারা সমস্ত শ্রমিকদের জানানো হচ্ছে যে পাউলে নাইলন কোম্পানিকে অনিবার্য কারণে বন্ধ করা হচ্ছে। অতএব কোম্পানির আর আপনাদের কাউকে প্রয়োজন নেই। সেই জন্য আপনাদের সকলের চাকরি এই মুহূর্তে শেষ বলে ঘোষণা করা হচ্ছে। দেখুন, কোম্পানির গেট আর কোনোদিন খুলবে না। মালিকদের আর কোম্পানির প্রয়োজন নেই, আর কোম্পানির আমাদেরকে। কিন্তু ম্যানেজার স্যার, আমাদের কি হবে? আমিও জানি না, বিশ্বাস করো, মালিকরাও আমাকে কিচ্ছু বলেনি। ম্যানেজার বাবু, আমরা এই কোম্পানিতে নিজেদের চুল পাকিয়ে ফেলেছি, কোটি কোটি টাকা আয় করিয়ে দিয়েছি মালিককে। দিয়েছিলে তুকারাম, দিয়েছিলে, কিন্তু আজ আর আমাদের কোনো দাম নেই। এটা খুব খারাপ, খুব খারাপ হলো। এখন আমরা কি করব? আমরা কি করব? আমরা তো এছাড়া অন্য কোনো কাজও জানি না। এখন তো আমাদের কেউ আর কাজও দেবে না। এরপর আমরা করবোটা কি? সেটাই তো বুঝতে পারছি না, বুঝতে পারছি না কি করব আমরা। একটা সময় ছিল যখন জাতির জনক মহাত্মা গান্ধীর সাথে সারা দেশের মানুষ ইংল্যান্ডে তৈরি কাপড়কে বহিষ্কার করেছিল। আর তারপর এলো 1990-এর দশক। স্বাধীন ভারতবর্ষ রেডিমেড কাপড়ের গ্লোবালাইজেশনকে আপন করে নেয়, কিন্তু বঞ্চিত হয় হাজার হাজার মিল আর ফ্যাক্টরি। মালিকরা অন্য ব্যবসা শুরু করে দেয়, কিন্তু শ্রমিকরা দ্বিতীয়বার জীবন শুরু করার সুযোগ পায়নি। বলতে গেলে আমাদের দেশ আর্থিক উন্নতির ঘোড়ায় সওয়ার ছিল, কিন্তু অন্যদিকে আমাদের দেশের বিশাল বড় একটা অংশ ক্রমাগত পিছিয়ে পড়ছিল, আর আজও পিছিয়েই রয়েছে। এই দেশের আর্থিক মন্দা একটা আভাস ছিল যে হাজার হাজার শ্রমিক পথে বসতে চলেছে। কোথায় গেল এই মানুষগুলো? কি হলো এদের সাথে? কেউ পথে বসেছে, কেউ ভেঙে পড়েছে, আর কেউ হারিয়ে গেছে। তুকারাম, এখনো তোমার মাথা গরম হয়? সময় মতো কাজ না হলে আমার মাথা গরম হয়ে যায়। এরা সময় মতো আমার টিফিনটা গুছিয়ে দেয় না, সেই জন্য আমি ফ্যাক্টরিতে সময় মতো পৌঁছতে পারি না। আরে ওরাও তো মানুষ, কোনো ফ্যাক্টরি মেশিন তো নয় যে সব কাজ সময় মতো করবে। টিফিন আসুক কিংবা না আসুক, খাবার তো তোমাকে সময় মতোই খেতে হবে। ডাক্তারবাবু, আমি দেরি করে পৌঁছলে ফ্যাক্টরির ক্ষতি হয়ে যায়। আমরা পৃথিবীর সব থেকে ভালো সুতো বানাই। আপনার এই প্যান্ট আর শার্টের মেটেরিয়ালে গ্যারান্টি আমার বানানো সুতো আছে। এখন আমি দেরি করে পৌঁছলে কি করে চলবে বলুন তো? সারা দেশ লেট হয়ে যাবে না? একদম ডাক্তারবাবু, আমাদের বানানো কাপড় পৃথিবীতে 1 নম্বর। একদম ঠিক বলেছেন তুকারাম বাবু। আপনি বাইরে বসে বিশ্রাম করুন, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? বাবা, বাবা চলো বাইরে চলো। আরে কি রে একনাথ, আমি কি একা একা হাঁটতে পারি না নাকি?
তোরা সবাই আমাকে অসুস্থ ভাবিস কেন বলতো? আরে না না বাবা, তুমি একদম অসুস্থ নাও। আসছি ডাক্তারবাবু। এসো বাবা, এসো। বাবা, বাবা তুমি এখানে বসো, আমি ডাক্তারবাবুর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছি। ঠিক আছে। একনাথ, তোমার বাবা এখনো চাকরি হারাবার ধাক্কা সামলে উঠতে পারেননি। বাবা কি চিরদিনই এমনই থাকবেন? কখনো ঠিক হবেন না? কেন ঠিক হবেন না? অবশ্যই ঠিক হবেন, কিন্তু একটু সময় লাগবে। পুরোনো দিনগুলোকে ভুলে সময়ের সাথে চলতে তো একটু সময় লাগবেই, আর ওষুধও লাগবে সঙ্গে। গত 14 বছর ধরে বাবা এমনই রয়েছেন। আমি আর আমার ভাই সব সময় বলি, আমাদের দুটো বাবা। একজন আমাদের ওই পুরনো বাবা, যিনি একদম স্বাভাবিক ছিলেন, আর একজন এই বাবা, যিনি নিজের স্মৃতি থেকে বেরোতেই পারছেন না। তোমার এক ভাই ডিফেন্সে চাকরি করে না? হ্যাঁ ডাক্তারবাবু, বসন্ত আর্মিতে সৈনিক, ও এখন জম্মুতে পোস্টেড। আর তোমাদের গ্রাম ওয়াডগাঁওয়ে এখনো কেউ থাকে না? হ্যাঁ সবাই থাকে তো। আমার মা আছেন, আমার বউ থাকে প্রতিভা, আমার ভাই বসন্তের বউ কাবেরী, ঠাকুমাও বেঁচে আছেন এখনো, আমার বাবার মা। তোমার বাবার সাথে সাথে নিজেরও খেয়াল রেখো একনাথ। আমরা দুজনে মিলে তোমার বাবাকে সুস্থ করে তুলবো, একদম আগের মতো। ঠিক আছে ডাক্তারবাবু, আসছি। বাবা, বাবা কোথায় গেল? বাবা, কোথায় গেল? বাবা এখানেও আসেনি, কোথায় যেতে পারে? এই নামদেব, বাবাকে কোথাও দেখেছিস? ওই না তো, কি হয়েছে? কোথায় গেছে? ডাক্তারের ঘরের বাইরে বসিয়ে 5 মিনিট ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম, বাইরে এসে দেখি বাবা আর ওখানে নেই। কিন্তু আমি তো ওনাকে বাইরে বেরোতেই দেখিনি। এখানেই কোথাও আছেন, খুঁজে দেখ। ঠিক বলছিস নামদেব? হ্যাঁ একনাথ, একদম। আরে প্রতিভা, কাবেরী, পুনে থেকে ফোন এসেছে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না, দেখো তো। বড়দি, দাদা ফোন করেছে। হ্যালো। হ্যালো প্রতিভা, বাবা কোনো ফোন করেছিল নাকি? আরে বাবা কি করে ফোন করবেন? উনি তো তোমার সাথে না। আরে বাবাকে ডাক্তারের রুমের বাইরে বসিয়ে 5 মিনিটের জন্য ডাক্তারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, বাইরে এসে দেখি বাবা আর ওখানে নেই, জানি না কোথায় চলে গেছেন। হে ভগবান, উনি কোথায় চলে গেলেন? এখানে তো আসেননি। আরে বাবা ওখানে একা কি করে যাবেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? চলো এখন ফোন রাখো, আমি বাবাকে খুঁজি, পরে ফোন করছি, রাখছি। কি বললো একনাথ? মা, বাবাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হারিয়ে গেছেন? আরে এটা তুই কি বলছিস প্রতিভা? তাও এই অবস্থার মধ্যে? আরে আমাকেও কেউ কিছু বলো। আরে রমা, কি হয়েছে? কি হয়েছে আমার তুকারামের? ও ঠিক আছে তো? ঠাকুমা তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। কোথায় যেতে পারেন উনি?
দাদা, আমার মনে হয় তুকারাম কাকা তোমার ক্যাম্পাসই কোথাও হারিয়ে গেছে। না নবীন, আমি সারা ক্যাম্পাস ঘুরেছি, সব জায়গায় খুঁজেছি, বাবা কোথাও নেই। কিন্তু উনি বাইরে কি করে বেরোলেন? আর কেউ ওনাকে দেখতে পেল না, এটা কিভাবে সম্ভব? নবীন 14 বছর একটু একটু করে ভেঙে পড়েছেন। তখন দেশ দেখতে পাইনি, আর এখন সিকিউরিটিও দেখতে পাইনি। আমাদের দেশে বাবার মতন লোকেদের কোনো দামই নেই। বসন্ত তাকে খবর দিয়েছো? হ্যাঁ, ফোন করেছিলাম, ডিউটিতে ছিল, রাত্রে ফিরবে। দাদা এখন তুকারাম কার্পে বয়স 52 বছর। 2010 সালে ওনার মিল বন্ধ হয়ে যাওয়ার 14 বছর পরে চাকরির সঙ্গে সঙ্গে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পুনের এক সাইকিয়াট্রিস্টের কাছে ওনার চিকিৎসা চলছিল, আর তারপর একদিন সেই সাইকিয়াট্রিস্টের ক্লিনিকের বাইরে থেকে তুকারাম কার্পে নিখোঁজ হয়ে যান। ওনার ছেলে একনাথ আর ভাইপো নবীন হাজার চেষ্টা করার পরেও তাকে খুঁজে পাননি। আপনি হলেন ছেলে, হ্যাঁ স্যার। আর ইনিকে? আর ও আমার খুড়তুতো ভাই নবীন, এখানে পুনেতেই চাকরি করে। আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েছেন? স্যার, নবীন ছাড়া পুনেতে আমাদের আর কোনো আত্মীয় থাকে না, সবাই গ্রামে থাকে। ওয়াটগাঁও গুপ্তা। আমার ছোট ভাই বসন্ত আর্মিতে কাজ করে, এখন জম্মুতে পোস্টেড আছে। আপনি বলছিলেন আপনার বাবার মানসিক অবস্থা ঠিক নেই? হ্যাঁ স্যার, অনেক বছর ধরে। এর আগে কখনো উনি নিখোঁজ হয়েছেন নাকি? না স্যার। তাহলে পথ ভুলে গিয়েছেন, ফিরে আসার রাস্তা মনে করতে পারছেন না। আমি এখানকার সমস্ত পুলিশ স্টেশন আর পেট্রোল টিমকে অ্যালার্ট করে দিচ্ছি, নিশ্চয়ই পাওয়া যাবে। আরে আমার নাতি বসন্ত এসেছে, বসন্ত এসেছে। আয় সোনা, আয় আয়। ভগবান মঙ্গল করুক। বাবা বসন্ত, তোর বাবাকে খুঁজে পেয়েছিস? আমার তুকারামকে খুঁজে পেয়েছিস? কোথায় আছে রে তোর বাবা? মাত্র 5 মিনিটের জন্য ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম, এর মধ্যেই বাবা বাইরে উধাও। ওনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে হয়তো। বসন্ত, ডাক্তার যা যা ওষুধ লিখে দিত আমি সব বাবাকে কিনে খাওয়াতাম, একদিনও বাদ যায়নি। তুকারাম কাকার মানসিক অবস্থা যাই হোক, উনি নিজের গ্রামের নাম জানেন, গ্রামের রাস্তাও চেনেন। ঘুরতে ঘুরতে কোথাও হারিয়ে গিয়ে থাকবেন, ফিরে আসবেন। হারিয়ে গেলেও রাস্তা খোঁজার জন্য এতটা সময় লাগা উচিত না নবীন। বলতে তো চাই না, কিন্তু মনে তো হচ্ছে যে বাবা। বসন্ত, বলা উচিত নয় তো ভুলেও বলিস না, আর তাও আবার মা ঠাকুমার সামনে। ওরা ভেঙে পড়বেন, সহ্য করতে পারবেন না। মা, খালি পেটে থেকে কোনো লাভ নেই। বাবা তুই খাবার খেয়ে নে, আমি পরে খেয়ে নেব। আমার তুকারাম, ওকে কি খাবার দিচ্ছে কে জানে। চাকরি গেল, মন খারাপ হয়ে গেল, আর মন মাথা খারাপ করে দিল। বাকিদের মতো অন্য কাজ জোগাড় করতে পারলো না। এমন কি ছিল ওই ফ্যাক্টরিতে? ওই ফ্যাক্টরির ডাইনি ছিল, ডাইনি। আমার তুকারামকে চিনিয়ে নিল। হায় আমার তুকারাম, আমার তুকারাম। রমা, রমা, 7:30 বেজে গেছে, আমার টিফিন দাও, আমার দেরি হয়ে যাবে। আসছে আসছে, দেখো খাবার এখন তৈরি হয়নি। তুমি একটা কাজ করো না, বাইরে গিয়ে একটু খোলামেলায় ঘুরে এসো না। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কাজে দেরি করে যাও আমি একদম পছন্দ করি না। রোজ রোজ তোমাকে এটা কেন বোঝাতে হয়?
আর আমাকে রোজ রোজ তোমাকে কেন বোঝাতে হয়? তোমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তোমার কাছে কোনো কাজ নেই, তোমার কোথাও যাবার দরকার নেই। একটা থাপ্পড় মারবো আমি তোমায় এইরকম বাজে কথা যদি আবার বলো। যদি টিফিন দিতে না চাও দিও না, আমি লাঞ্চ টাইমে জল খেয়ে থাকবো, কিন্তু আর কোনোদিন তুমি বলবে না যে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি 5 মিনিটে তোমার টিফিন আনছি। শান্ত হও, এখনই আনছি টিফিন। তুকারাম, সকাল সকাল কোথায় চললি? তুই কোথায় যাচ্ছিস? মা, রোজ রোজ এটা জিজ্ঞাসা করার কোনো মানে হয়? সকাল সকাল লোকে কোথায় যায়? ফ্যাক্টরিতেই তো যায়, তাই না? আমি এখন সেখানেই যাচ্ছি। তোর ফ্যাক্টরি তো বন্ধ, রোজ রোজ যাস কোথায়? আরে বাকি লোকেরা তো অন্য কাজ জুটিয়ে নিয়েছে, কিন্তু তুই তো চেষ্টাই করিস না। ছেড়ে দে তো এইসব পাগলামি, যা অন্য কাজ খোঁজ। মা, আমাদের সবার মধ্যে সব থেকে খারাপ সময় তুমি দেখেছ, আর এখনই। কিন্তু তুমি দুর্বল হয়েও না মা। ওনার ওই রাগ, ওই চিৎকার, ওসব উল্টো পাল্টা কথা বলা, ওনাকে ছাড়াই একাকিত্ব আমার দম বন্ধ করে দেয়। তোর বাবাকে ফেরত আসতেই হবে। আমি মা কালীর কাছে প্রার্থনা করি, মা যেন রক্ষা করেন। তোর বাবাকে বাড়ি ফিরে আসার রাস্তা দেখিয়ে দিন। একজন ছেলে হিসেবে তোমার যা করার দরকার তুমি তা করেছো। তুকারাম যা সহ্য করেছে আমরাও সহ্য করেছি। বাবা, প্রথম কয়েক বছর তো খুব খারাপ ছিল। অনেকবার আমি তুকারামকে দেখেছি টিফিন বাক্স হাতে নিয়ে ফ্যাক্টরির বাইরে বসে আছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই আমার কথা বুঝতে চাইছিল না। আরে ওয়াচম্যান, গেট বন্ধ করে রেখেছিস কেন? আরে খোল, তাড়াতাড়ি খোল, ভেতরে কাজ শুরু হয়ে যাবে, আমাকে ডিউটি করতে হবে না? তুকারাম দা, আরে ছাড়ো না, কেন করছো এরকম? আরে তুই সাইরেনের শব্দ শুনতে পাচ্ছিস না? খোল, তাড়াতাড়ি খোল, আমাকে ভিতরে গিয়ে মেশিন চালু করতে হবে। এখানে গত 7 বছর ধরে কোনো সাইরেন বাজেনি দাদা। মনে হয় ভিতরের মেশিনের মতো তোমার মাথাতেও জং ধরে গেছে, বুঝলে? যাও অন্য কোনো কাজ টাজ খুঁজে নাও, আর এখানকার গল্প ভুলে যাও। যাও তুকারাম দা, যাও। তুকারাম, কেমন আছিস তুই? আরে আমার সাথে কাজ করবি? কোনো অসুবিধা নেই, 2-4 দিনে সব শিখে যাবি। এই শার্টটা তুই কোথা থেকে কিনলি? গ্রামে নতুন দোকান খুলেছে, ওখান থেকে কিনেছি। তুইও রেডিমেড জিনিস কিনলি? দেখ তুকারাম, রেডিমেড জামা সস্তায় পাওয়া যায়, সারা দুনিয়ার লোক পরে, আর আমি সময়ের সাথে চলি। তুই কোনোদিনও বুঝবি না। কতদিন পুরনো কথা নিয়ে বসে থাকবি বলতো? দেখ তুকারাম, তোর কাজের দরকার, কাজের তোকে দরকার নেই। একটু বোঝার চেষ্টা কর, নিজেকে পাল্টা। গোপাল, পুরো 18 বছর আমি এই কোম্পানিতে কাপড় তৈরি করেছি। প্রত্যেক মাসে যখন মাইনের টাকা পেতাম না, গর্বে আমার বুক ফুলে উঠতো। এখন বউ ছেলেদের কাছে টাকা চাইতে হয়, খুব খারাপ লাগে রে। তুকারাম, আমাদের মালিকের কাছে অনেক পাওনা বাকি, সেসব আমাদের হকের পাওনা, তার জন্য আমরা লড়ছি। কিন্তু জানি না এই লড়াই কতদিন চলবে। মালিকরা বড় লোক, 14 পুরুষ ঘরে বসেই খেতে পারে ওরা, কিন্তু তা বলে তো আমাদের চলবে না, ঘরে বউ বাচ্চা আছে। এই জন্য বলছি, চল আমার সাথে, আর নতুন কোনো কাজ শিখে নে। বেচারা কিছুতেই বাস্তবটাকে বুঝতে পারলো না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যেন তোমার বাবা ঠিক মতো বাড়ি পৌঁছে যায়।
হ্যালো, হ্যাঁ আমি একনাথ বলছি। ব্যাস আমি 2 ঘন্টায় পৌঁছচ্ছি। ধরে নিন আমি পৌঁছেই গেছি। কোনো খবর? বনওয়ারি পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল। কি বললো? কাকাকে পাওয়া গেছে? ওনারা এক্ষুনি ডেকেছেন। যাক, কোনো ভালো খবরই হবে নিশ্চয়ই। আচ্ছা কাকা, আমরা আসছি। বেঁচে থাকো, বেঁচে থাকো। এমন একটাও জায়গা নেই যেখানে আমরা আপনার বাবাকে খুঁজিনি। আসলে আমি জানতে পেরেছি যে মহারাষ্ট্রে এমন অনেক গ্রাম আছে যাদের নাম ওয়াডগাঁও। সেই কারণে আমরা আপনার বাবার ছবি ওই সমস্ত গ্রামে পাঠিয়ে দিয়েছি। তারপর বাবার কোনো খবর? ওনাকে খুঁজে পেয়েছেন? আসুন আমার সাথে। দেখুন একনাথ, আমি আপনাকে ফোনে বলিনি, কিন্তু আপনার বাবার বয়স আর চেহারার সাথে মিল থাকা কিছু অজ্ঞাত পরিচয় লাশ আমরা কয়েকটা জায়গা থেকে উদ্ধার করেছি। লাশগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তবু চাইলে শনাক্ত করতে পারেন। এদের মধ্যে কেউ আমার বাবা নয়। আমরা আপনার বাবাকে খুঁজতে থাকব, কিন্তু একটা কথা বুঝে নিন, এখন 2 সপ্তাহ হয়ে গেছে, আর যত দিন গড়াতে থাকবে আশা ততই কমতে থাকবে। ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা দাদা, আমায় কালকে ফিরতে হবে, ডিউটি জয়েন করার আছে। আমাকেও তো যেতে হবে। বসন্ত দা, একনাথ দা, তোমরা নিজের নিজের ডিউটি জয়েন করো। আমার হাতে কিছু সময় আছে, আমি না হয় পুলিশের টাচে থাকবো। থ্যাংক ইউ নবীন। সুখে থাকো, সাবধানে যেও। দেখো মা, মনকে শক্ত করো। হতেও তো পারে যে একদম ও কথা মুখে আনবি না। অল্প একটু আশা নিয়ে বেঁচে আছি আমি, সেটাও কেড়ে নিস না। আশা রাখা ভালো, কিন্তু নিজেকেও তো সামলে রাখতে হবে মা। তোমরা একদম চিন্তা করো না, আমরা মা আর ঠাকুমাকে সামলে রাখবো। আচ্ছা মা, আসি, নিজের খেয়াল রেখো। আজকে 1 বছর হয়ে গেল। আজ কিছু হবে। কি মা? আজকে কিছু একটা ঘটবে। কি বলছো মা? আমার তুকারাম চলে গেছে, আমার তুকারাম মরে গেছে। ও আর কোনোদিন আসবে না। আমার তুকারাম মরে গেছে।
কেঁদো না, চুপ করে যাও ঠাকুমা, চুপ করে যাও। তুকারামের নিরুদ্দেশ হওয়ার 1.5 বছর হয়ে গেছে। এমন মনে হচ্ছিল যেন তুকারাম হাওয়া হয়ে গেছে, কোথাও মিলিয়ে গিয়েছে। এমন সন্দেহ ছিল যে তুকারামের হয়তো মৃত্যু হয়েছে। আর তারপর হঠাৎই 2011 সালের অগাস্ট মাসে তুকারাম কার্পের ব্যাপারে খবর আসে। মা, ও মা, চলো না আমাদের সঙ্গে। এবারে ভালো কোয়ার্টার পেয়েছি। না একনাথ, আমি এখানেই থাকবো। মা, কয়েকদিন আমার কাছে থেকো, তারপর কয়েকদিন বসন্তর ওখানে থেকো। তোমারও একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি হবে। আমার এখানে থাকাটা জরুরি। কে জানে কখন কি ঘটে। মানে বাবা ফিরে আসতে পারে? মা, আসার হলে এতদিনে চলে আসতেন। 1.5 বছর হয়ে গেছে মা। কোথায় যেতে পারে তোর বাবা? একনাথ, আমি তোর কথা বুঝতে পারছি। তোর বাবা হয়তো, কিন্তু আমার মন মানতে চায় না। আর যদি মেনেও নিত, তোর ঠাকুমাকে কে বোঝাবে? ঠিক আছে মা, তোমার যা ঠিক মনে হয়। আমি আজ দুপুরেই ফিরে যাব। আর মা, প্রতিভাও আমার সঙ্গে কয়েকদিনের জন্য যাবে। ঠাকুমা, আসছি। ভগবান মঙ্গল করুক। সুখে থেকো, সাবধানে যেও। এই যে দাদা, শুনছেন? আপনার নামে একটা চিঠি আছে। আমার চিঠি? এখানে গ্রামে? হ্যাঁ, আমার চিঠি? এই নিন দেখুন। অমৃতসর থেকে চিঠি এসেছে? একনাথ বাবু, আমার নাম পঙ্কজ কালরা। আমি শেরে পাঞ্জাব সংবাদপত্রের সাংবাদিক। আমি সম্প্রতি জানতে পেরেছি যে পাকিস্তানের লাহোর সেন্ট্রাল জেলে এক কয়েদি আছে যার নাম হলো তুকারাম কার্পে। অমৃতসর থেকে চিঠি এসেছে? একনাথ বাবু, আমার নাম পঙ্কজ কালরা। আমি শেরে পাঞ্জাব সংবাদপত্রের সাংবাদিক। আমি সম্প্রতি জানতে পেরেছি যে পাকিস্তানের লাহোর সেন্ট্রাল জেলে এক কয়েদি আছে যার নাম হলো তুকারাম কার্পে। কার চিঠি গো? কি হয়েছে একনাথ? কে চিঠি পাঠিয়েছে? বল না বাবা, পড় না। চিঠিতে কি লিখেছে? একনাথ বাবু, আমার নাম পঙ্কজ কালরা। আমি শেরে পাঞ্জাব সংবাদপত্রের সাংবাদিক। আমি সম্প্রতি জানতে পেরেছি যে পাকিস্তানের লাহোর সেন্ট্রাল জেলে একজন কয়েদি আছে যার নাম তুকারাম কার্পে। উনি আপনার নামে একটি চিঠি পাঠিয়েছেন, সেটা আমি এই চিঠির সঙ্গে পাঠালাম। আমার কাছে আপনার মোবাইল নম্বর নেই। আমার নম্বর হলো 9769 ইতি পঙ্কজ কালরা। আরে কি হয়েছে? কি হয়েছে? কে খবর পাঠিয়েছে শুনি? তোমরা সবাই চুপ করে আছো কেন? ঠাকুমা, বাবার চিঠি এসেছে। কি? আমার তুকারামের চিঠি এসেছে? তোর বাবা চিঠি পাঠিয়েছে? পড় না, কি লিখেছে পড়। বাবা একনাথ, তোমরা সবাই কেমন আছো? আমি পাকিস্তানের লাহোরের এক জেলে আছি। আমি জানি না এখানে কবে আর কিভাবে এলাম। এ তো মনে হয় অনেক দিন কেটে গেছে। এরা আমাকে খেতে টেতে দেয় ঠিকই, কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমার মাথায় খুব ব্যথা করে। আমার নিজের গ্রাম আর বাড়ির ঠিকানাও ভালো করে মনে নেই। যতটুকু মনে ছিল লিখে দিয়েছি। আমাকে এখান থেকে নিয়ে যা বাবা। আমি এই লোকদের অনেকবার বলেছি আমি পাওলে নাইলন কোম্পানিতে কাজ করি, কিন্তু এই সব লোকেরা আমার কোম্পানির ব্যাপারে কিচ্ছু জানে না। বাবা, কোম্পানির ম্যানেজারকে শিগগির গিয়ে বলে আয়, আমি খুব তাড়াতাড়ি ডিউটিতে জয়েন করব, নয়তো অকারণে আমার সব ছুটি কেটে নেবে, টাকাও কেটে নেবে। তাছাড়া আমি ছাড়া আমার ডিপার্টমেন্টের ক্ষতি হয়ে যাবে না। বাবা, আমাকে বাড়ির ঠিকানা পরিষ্কার করে লিখে পাঠা। আমি বাড়ি ফিরতে চাই বাবা, কাজে যেতে চাই।
करता पुरख निर्भय। হ্যালো। নমস্কার, আপনি পঙ্কজ কালরা বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কি? আমি একনাথ কার্পে বলছি, ওয়াটগাঁও গুপ্তাগাঁও আহমেদনগর মহারাষ্ট্র থেকে। আপনি আমার চিঠি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। পঙ্কজবাবু, আমার বাবাকে ফিরিয়ে আনতেই হবে। দেখুন একনাথ, লাহোর জেলে আমাদের অমৃতসরের এক বন্দী ছিল সতনাম সিং, যে 21শে অগস্ট মুক্তি পেয়েছে। ওই আপনার বাবার চিঠিটা নিয়ে এসেছিল। ভুল করে গিয়েছিলাম, আসলে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। স্টেশন থেকে অমৃতসর যাওয়ার সমঝোতা এক্সপ্রেসে ওঠার কথা ছিল, আর ভুল করে আমি লাহোর যাওয়ার গাড়িতে উঠে বসলাম। ব্যাস ধরে নিল আমাকে। বেশ, তো কবেকার ঘটনা? তা প্রায় বছর 3 তো হবেই। লাহোর জেলে একজন ভারতীয় কয়েদিও রয়েছে, বয়স্ক মানুষ। ওই মানুষটার মানসিক অবস্থা ভালো নয়। একটা চিঠি দিলেন ওনার ছেলেকে দেওয়ার জন্যে। উনি মহারাষ্ট্রে থাকেন। আপনি কি ওই চিঠিটা ওনার ছেলের কাছে পৌঁছে দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চিঠি সঙ্গে আছে? হ্যাঁ এনেছি, এনি। তো এইভাবেই ওই চিঠিটা আমার হাতে আসে। পঙ্কজবাবু, আমি ওখানে কাউকে চিনি না, আমাকে ওনার সঙ্গে দেখা করাতে পারেন? আপনি যদি অমৃতসরে আসতে পারেন তো সতনামের সঙ্গে দেখা করিয়ে দেব। ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। দেখুন, আমার আরও চেনা জানা আছে, আপনার হয়তো কাজে আসতে পারে। আমার পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করবো আপনার বাবাকে ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ পঙ্কজবাবু, আমি খুব শিগগিরই আসছি। মা, ঠাকুমা, এবার কান্না বন্ধ করো। এখন খুশির দিন এসেছে, আমি বাবাকে ফেরত নিয়ে আসবই। জানুয়ারি 2010 সালে তুকারাম কার্পে মহারাষ্ট্রের পুনে থেকে নিখোঁজ হয়ে যান। মহারাষ্ট্রের আহমেদনগরের বসবাসকারী এই পূর্বতন মিল কর্মচারীর পুরো 1.5 বছর পর খবর আসে। তাও আবার কোথায়? পাকিস্তানের লাহোরের সেন্ট্রাল জেলে। একজন মুক্তি পাওয়া বন্দী পাকিস্তান থেকে তুকারামের চিঠি ভারতে নিয়ে আসে, আর সেই চিঠির সাথেই আসে আশার এক নতুন আলো। একটা পরিবারের একজন বাবা, স্বামী আর ছেলে পুরো 1.5 বছর পর ফিরতে চলেছে। কিন্তু দিল্লি এখনো বহুদূর, আর লাহোর তার থেকেও দূরে।